আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। শুরুতে আমাকে একটু নিশ্চিত করবেন যে আপনারা আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং সবকিছু ঠিকঠাক আছে কিনা। প্লিজ একটু দ্রুত নিশ্চিত করবেন যে প্রত্যেকে আমাকে স্পষ্টভাবে শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ওকে, সবাই একটু প্রত্যেকের জায়গা থেকে আমাকে নিশ্চিত করবেন যে আমাকে শুনতে পাচ্ছেন কিনা। কেমন আছেন স্যার? জি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, নিশ্চয়ই আপনিও বেশ ভালো আছেন। শুভ্র ভাই, ওকে মাশাআল্লাহ। সবাই একটু দ্রুত আমাকে নিশ্চিত করবেন যে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। জি স্যার, অল ক্লিয়ার, তাই না? ওকে মাশাআল্লাহ, থ্যাংক ইউ। তাহলে চলুন আমরা কথা বাড়াবো না, সরাসরি মূল আলোচনা শুরু করব, কারণ আমাদের প্রতিটি পর্বে বেশ অনেকগুলো করে গণিত সমাধান করতে হয়। সো আমরা অপ্রয়োজনীয় কথা এড়িয়ে সরাসরি মূল আলোচনা কন্টিনিউ করার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক। আমাদের আজকে যে প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি সেটি হচ্ছে ইসামতি। ইসামতি 2010 সালের প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগের একটি প্রশ্ন। তো যথারীতি আমরা এই প্রশ্নে আমরা প্রথম অঙ্কটির দিকে লক্ষ্য করব। আমাদের প্রথম অঙ্কটিতে কি বলা হচ্ছে, কোনো পরীক্ষায় 52% বিজ্ঞানে 40% অঙ্কে ফেল করে যদি উভয় বিষয়ে, আসলে আমরা এগুলি একটু দাগাঙ্কিত করি তাহলে বুঝতে সুবিধা হবে। 52% আমাদের বিজ্ঞান, 40% অঙ্কে, এই যে ফেল শব্দটা গুরুত্বপূর্ণ, এই দুটোতে ফেল করছে। উভয় বিষয়ে এটা খুব গুরুত্বপূর্ণ, এখানেও ফেল শব্দটা গুরুত্বপূর্ণ। উভয় বিষয়ে ফেল করছে মূলত 27%। তবে শতকরা কতজন ছাত্র পাশ করে, রাইট? শতকরা কতজন ছাত্র পাশ করে সেটি আমাদেরকে বের করতে হবে। আপনারা প্রত্যেকে অবগত আছেন যে এই অঙ্কগুলো যদি আমরা একটু গ্রাফে ফেলি তাহলে খুব দ্রুত আমরা সমাধান করতে পারি, অথবা যারা অভ্যস্ত আছেন তাদের গ্রাফেও ফেলতে হবে না, খুব দ্রুত সমাধান করতে পারবেন। তো যাই হোক, ওকে, আমরা এখানে বেশ কয়েকটা তথ্য পেয়েছি, তথ্যগুলোর মান শুধু আমরা একটু বসাবো। প্রথমত হচ্ছে এই আয়তকারের ক্ষেত্রটা হচ্ছে আমাদের টোটাল, আমাদের মোট বলা হয় একে। এখানে শতকরাই যেহেতু আমাদের অঙ্কটা করতে হবে, সঙ্গত কারণেই একে আমরা 100 ধরবো। মোট হচ্ছে 100 জন শিক্ষার্থী। আর যথারীতি একটা বক্স, এই যে বৃত্তটা, এটাকে যদি আমরা এক্স ধরি তাহলে এটি হবে আমাদের ওয়াই। আর এই যে মাঝখানে যে অংশটুকু দেখতেছেন এইটুকু হবে মূলত আমাদের বোথ, এইটুকু হবে মূলত আমাদের কি বোথ, ভালো করে খেয়াল করে। আর ফাইনালি এই যে ভিতরে যে এরিয়াটুকু থাকবে, এখানকার ভিতরে এরিয়াটা, এগুলো সেম এরিয়া হবে। যেমন দেখেন এখানে আমার এই দুটোতে ফেল আছে, এখানে ফেল আছে, এটাও ফেল আছে, তার মানে এটাও ফেল হবে। এটা পাস হলে এটাও পাস হতো, এটাও পাস হতো। মজার ব্যাপার হচ্ছে এই বৃত্তের এরিয়াটুকু, বাইরের যে জায়গাটুকু আছে এইটুকুকে আমরা নান বলে থাকি। মানে এর সহজ কথাই হচ্ছে ভিতরে যদি ফেল থাকে তাহলে বাহিরেরটা পাস, ভিতরে যদি 3টাই পাস থাকতো তাহলে বাহিরেটা ফেল হতো। তাহলে আমাদের অঙ্কটা দিকে যাব যে আমরা অঙ্কে চাইছি যে শতকরা কতজন ছাত্র পাস করে, তার মানে ফেল 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 3টা তথ্যই দেওয়া আছে, আমার এটার মানটা বের করতে বলা হয়েছে। চলুন আমরা স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আমাদের সূত্র মূলত হচ্ছে খুব সহজ একটা সূত্র, যে আমরা টোটাল লিখব, এরপর এক্স লিখব, ওয়াই লিখবো, এবং এখান থেকে বোথ বিয়োগ করে নাম যদি যোগ করি তাহলে টোটাল চলে আসবে।
এইগুলোর যৌক্তিক এবং বেসিক ব্যাখ্যা আছে, কিন্তু প্রশ্ন সমাধানে সেই আলোচনায় আমরা প্রবেশ করাকে নিষ্প্রয়োজন মনে করছি। দেখুন, আমাদের এই অঙ্কে যদি ভালো করে লক্ষ্য করি, আমার এক্স এর ভ্যালুটা হচ্ছে প্রথমটা, সেটা হচ্ছে কত, 52। কত, 52। আর দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর ভ্যালু, সেটি হচ্ছে মূলত আমাদের কত, 40, তাই না? সেটি হচ্ছে আমাদের 40। আর এই বোথ অপশনটা হচ্ছে 27। তাহলে আমরা এই মানগুলো একটু বসিয়ে নেব। আর এখানে টোটাল হচ্ছে আমাদের 100, এক্স হচ্ছে আমার 52, ওয়াই হচ্ছে আমার 40, বোথ হচ্ছে 27, এবং এটা হচ্ছে আমার না। তাহলে এমন তো অবস্থায় আমরা একটু হিসাবটা শুধু একটু গুছিয়ে নেব। এখানে বুঝতেই পারছেন যে এই দুটো যদি আমরা যোগ করি, তাহলে এখানে এখানে হচ্ছে আমাদের 2 আর 5 9, 92। 92 থেকে যদি 27 আপনি বাদ দেন, তাহলে 12 থেকে 7 গেলে আপনার 5, হাতের 1 3, 9 থেকে 3 গেলে 6, 65। তার মানে হচ্ছে আমরা 65কে যদি এই পাশে আনি, তাহলে নান এক পাশে থাকবে। এক পাশে থাকা মানে আপনি যে পাশে লেখেন এক পাশে রাখলেই হলো, তাই কিনা? তাহলে 100 থেকে 65 আমাকে বাদ দিতে হবে। 100 থেকে যদি আমি 65 বাদ দিই, আলটিমেট আমার অঙ্ক দাঁড়াচ্ছে 10 থেকে 5 গেলে 5, হাতের 1, এখানে কত, 7, 10 থেকে 7 গেলে 3। তার মানে যেহেতু আমাদের টোটাল 100 প্রেক্ষাপটে হিসাব করলাম, তার মানে শতকরার রেজাল্টটা নান মানেই হচ্ছে কি, উভয় বিষয়ে পাস। তার মানে আমাদের উত্তর হচ্ছে ক নাম্বারটা। এই জাতীয় আমরা অসংখ্য প্রশ্ন সমাধান করে আসছি বিগত সময়ে। তার মানে হচ্ছে আপনি জাস্ট বিগত অঙ্কগুলো যদি করে থাকেন, এটিও খুব সহজভাবে বুঝতে পারার কথা। একটু আমাকে দয়া করে একটু কমেন্টে জানাবেন যে প্রত্যেকে আমাকে ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, প্লিজ। ওকে, আমি আপনাদের একটু ইন্টারেকশন চাচ্ছি। এই কারণে ইন্টারেকশন চাচ্ছি কারণ বেশ কিছুদিন হয় আমরা ক্লাস নিচ্ছি, বাট আমাদের ইন্টারেকশনটা হচ্ছে না। আপনারা অনেকে বাহির থেকে ক্লাস করতেছেন, আমি চাই যে আপনাদের সাথে আবার একটা ইন্টারেকশন হোক, তাই কিনা? প্লিজ একটু আমাকে রেসপন্স করে জানাবেন যে আপনারা এটি বুঝতে পেরেছেন কিনা এবং ক্লিয়ার কিনা, প্লিজ। ওকে, এবং একটু দ্রুত কমেন্টগুলো করবেন, তাহলে আমাদের ক্লাসটি অনেক ইন্টারেক্টিভ হবে, ঠিক আছে? ওকে, মাশাআল্লাহ। আমরা আরো একটি অঙ্কে যাব, নেক্সট অঙ্কটি। এখানে দেখেন আমাদের সিরিজ সম্পূর্ণকরণ একটি অঙ্ক রয়েছে। সিরিজ সম্পূর্ণকরণ অঙ্কের মূল ফ্যাক্টটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে দেখেন এই দুটো পদের মাঝে আমি পার্থক্য 4 দেখতে পাচ্ছি, এই দুটো পদের পার্থক্য 8 দেখতে পাচ্ছি, এই দুটো পদের পার্থক্য 16 দেখতে পাচ্ছি, এই দুটো পদের পার্থক্য কত, আমি 32 দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে এই অন্তরটা দ্বিগুণ আকারে বাড়তেছে, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে, তার মানে হচ্ছে এখানে 64 বাড়বে। তাহলে 64 যদি বাড়ে, তাহলে এই দুটোর যোগফল 61 যোগ 64, তাহলে 5 আর হচ্ছে 12, তাহলে এটি হচ্ছে মূলত আমাদের উত্তর 125। আশা করি বুঝতে পেরেছেন, ক্লিয়ার? এবার আমরা 3 নম্বর আরো একটি প্রশ্ন সমাধান করব। এই 3 নম্বর প্রশ্নটিতে, এটা কমন একটা প্রশ্ন, আমরা প্রচুর এই টাইপের প্রশ্ন সমাধান করেছি অলরেডি, তাই কিনা? আমাদের 3 নম্বর প্রশ্নটির নিচে কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? এখন খেয়াল করে দেখেন, আমাদের এই যে ধারাবাহিক এখানে যে অপশনগুলো রয়েছে, অপশনগুলোতে আমরা প্রতিবার দুটো করে অপশন নেব। যেমন আমরা প্রথমে এই দুটো অপশন নিয়ে আমরা কাজ করব। এখানে আমাদের মূলত শর্ত দিয়েছে যেটা, যে কোনটা ক্ষুদ্রতম, তার মানে আমাদের দুটোর মাঝে যেটি ছোট হবে সেটি হচ্ছে আমাদের উইনার, অর্থাৎ আমরা সেটিকে বিজয়ী হিসেবে ঘোষণা করব। এবার আসেন আমরা প্রথম দুটো নিয়ে একটু চিন্তা করি। 3/6, এখানে 2/7, এটিকে আমি আড়াআড়ি গুণ করব। আড়াআড়ি যদি গুণ করি, তাহলে 6 দুগুণে আমার কে 12, 3 7 21। তার মানে হচ্ছে এই দুটো মাঝে উইনার হবে যেটা ক্ষুদ্রতম। তার মানে কি
আমাদের এটি হচ্ছে ক্ষুদ্রতম, তার মানে আলটিমেট আমাদের এটা প্রথমবারের মতো উইনার হয়ে গেল, রাইট? এই দুটোর মাঝে কি উইনার এটা। তাহলে একে নিয়ে আমরা কাজ করব ঠিক পরের অপশনটার সাথে, এই অপশনটার সাথে। তাহলে এটি হচ্ছে 1/3। এবারও আমরা ক্রস পদ্ধতিতে গুণ করব, 3 7 7, তাই কিনা? আর 3 দুগুণে 6। এই দুটোর মাঝে আমাদের ক্ষুদ্রতম হচ্ছে এটা, তার মানে হচ্ছে এটি হচ্ছে এবারও আমার উইনার। তাহলে এটাকে নিয়ে আমরা কাজ করব লাস্টেরটার সাথে, 2/7। 2/7 এখানে 5/21। এবার আমরা কাজ করব আর গুণ করব 5 7 35, 21 দুগুণে 42। তাহলে এই 21 42-এর ভিতরে এবারও দেখেন আমার বড় ছোট হচ্ছে কোনটা? এটা। যেহেতু ছোট এটা, তার মানে আমাদের ফাইনালি উত্তর হবে মূলত এটা। তাহলে আমাদের এই নিয়মে আমরা যে কাজটা করব ভালো করে খেয়াল করে, সেটি হচ্ছে যে প্রতিবার আমরা দুটো করে নিব। প্রথম সিলেকশনে এই দুটো কাজ করবে, এখান থেকে যারা যাবে তারা সেমিফাইনালে যাবে, তাই কিনা? এখান থেকে যারা জিতবে তারা ফাইনালে যাবে। এভাবে যখন আমরা কম্পারিজন করব তখন সত্যিকার অর্থে আমরা একটা চমৎকার উত্তর পেয়ে যাব। কথাটা ক্লিয়ার? বলেন, আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন? ওকে, যদি বুঝতে পারেন তাহলে এবার আমি একটু পরবর্তী প্রশ্নে যাব। তবে আমি একটু আপনাদের রিকোয়েস্ট করব, আপনারা একটু আমার সাথে ইন্টারেকশনে আসবেন। আমার অঙ্কটা যদি করা শেষ হয় আমার জিজ্ঞাসার জন্য অপেক্ষা করবেন না, আপনারা ডান লিখবেন। কারণ আপনারা যখন আমার সাথে ইন্টারেকশনে আসবেন তখন আমি বুঝতে পারবো যে আমার সামনে কিছু শিক্ষার্থী আছে যারা শুরু থেকে আমার কথাগুলো শুনছে এবং আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। ফলাফল হিসেবে আমি আপনার সাথে কানেক্টেড হয়ে যাব। আর যদি সবাই আননোন ফেজ থেকে থাকি তাহলে দেখুন বাজারে একটা মার্কেটে বা একটা জনসমাবেশে প্রচুর মানুষ থাকে, লক্ষ লক্ষ মানুষ থাকলেও সেখানে আপনি একা হতে পারেন। কেন একা হতে পারেন? কারণ যদি আপনার পাশের এই লক্ষ লক্ষ মানুষের কারোর সাথে আপনার যদি ইন্টারাকশন না থাকে, আর যদি ইন্টারাকশন থাকে তাহলে সেখানেও হয়তো আপনি একাধিক হতে পারেন। তার মানে পাশাপাশি অনেক মানুষ থাকাটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা পরস্পরের সাথে ইন্টারাকশনে আছি কিনা। এই জিনিসটা লার্নিং প্যাটার্নে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে, আসুন আমরা পরস্পরে যখন একটা অঙ্ক শেষ হবে যদি না বুঝেন কমেন্ট করবেন, যদি বুঝেন তাহলে ডান লিখবেন বা ইয়েস লিখবেন, আপনি যেটাকে পছন্দ করেন। ঠিক আছে, মাশাআল্লাহ। এখানে অলরেডি দেখা যাচ্ছে যে সুয়েল শান্ত ভাই, শুভ্রজিৎ ভাই আপনারা কমেন্ট শুরু করেছেন। আমি আশা করব বাকিরাও অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আমি দেখুন আমার ক্লাসে কিন্তু আপনাদেরকে শেয়ার করতে বলছি না বা আপনারা এটা করেন ওটা করেন বলছি না, শুধু বলছি ক্লাসটা করেন, মনোযোগী করেন। আমি অপ্রয়োজনীয় কথা বলবো না, আপনাকে শেখাবো, কিন্তু আপনি ইন্টারাকশন করেন, কারণ একটা ক্লাসের সৌন্দর্য হচ্ছে ইন্টারাকশন। ক্লিয়ার? বুঝতে পারছেন আপনারা? প্লিজ। ওকে, তাহলে চলুন আমরা এবার আরো একটি অঙ্কে যাচ্ছি। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে, এটা খুব সেম অঙ্ক বাট ইন্টেলেকচুয়াল একটা প্যাটার্ন থেকে ভাষাটা সাজিয়েছে। নিচে উল্লিখিত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটির মান সবচেয়ে বেশি? তার মানে এখানে শর্তটা হচ্ছে যেটি বড় হবে, যে মানটা বড় হবে সে প্রতিবার উইনার হবে, সে প্রতিবার উইনার হবে। তার মানে আমরা বড় কিভাবে নির্দেশ করব? ঠিক ওইভাবে ক্রস করে। তাহলে এখানে 1/25, তারপর হচ্ছে 1/19 আমরা যথারীতি ক্রস করব। যথারীতি ক্রস করলে এখানে হবে 19, এখানে হবে আমার 25। এই দুটোর মাঝে বড় যে হবে সে উইনার হবে। তার মানে হচ্ছে আমরা আপাতত 1/19 পেলাম। তাহলে এই 1/19 এর সাথে আমরা তৃতীয়টা তুলনা করব 1/15। এই তৃতীয়টা তুলনা করার সাথে সাথে আমরা 15 আর এটি হচ্ছে আমার কি 19, এই দুটোর মাঝে আমরা তুলনা করব। এবার লক্ষ্য করে দেখেন, এবারও যে বড় হবে সেই বিজয় হবে। এবারও আমার 1/5 হচ্ছে বড়। কথাটা ক্লিয়ার? এবার আসুন আমরা এই 1/15 এর সাথে আমরা তুলনা করব 1/12, এবং এই 1/12 এর ক্ষেত্রে দেখুন এখানে 15 আসতেছে, এখানে 12 আসতেছে, রাইট? তাহলে এবার এই দুটোর মাঝে বড়কে যথারীতি
আমাদেরকে ইনি হচ্ছেন বড়, তার মানে হচ্ছে ফাইনালি ইনি হচ্ছেন উইনার, ফাইনালি চূড়ান্ত উইনারকে আমাদের 1/12। তাহলে উত্তর হবে আমাদের 1/12। প্লিজ একটু বুঝতে পেরেছেন কিনা আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। প্লিজ দয়া করে একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আপনারা যখন বুঝতে পারেন তখনই আসলে মূল আনন্দটা কাজ করে, তাই না? আমি যাই পড়াই না কেন, যেভাবেই পড়াই না কেন, আপনারা বুঝতে না পারলে কিন্তু সেখানে পড়ানোর সার্থকতা নেই। তাহলে প্লিজ একটু কমেন্টে জানাবেন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, মাশাআল্লাহ শান্ত ভাই। ওকে, এখানে একইভাবে শুভ্র ভাই কমেন্ট করেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। এবার চলুন আমরা একটু পরবর্তী প্রশ্নে যাই। এই প্রশ্নটা কি বলছে বলেন তো? বলা হচ্ছে সামন্তরিকের একটা সামন্তরিক, আমরা যদি একটা সামন্তরিক চিন্তা করি, ধরেন এই টাইপের একটা সামন্তরিক চিন্তা করলাম। এখন বলে এই বিপরীত কোণের বিপরীত কোণ তো বুঝতে পারছেন যে এই যে কোণটা, এই কোণের যে অন্ত দ্বিখণ্ডক আছে এটা, এবং এই যে একটা আছে এটার অন্ত দ্বিখণ্ডক যে আমার রয়েছে, বলা হচ্ছে এদের কিছু শর্তটাকে, এরা কি পরস্পরের সমান? দেখেন এটা পরস্পর সমান হওয়ার সুযোগ নেই, কারণ এটা ছোট এটা বড়। তার মানে ক নম্বর অপশনটা আমরা বাদ দিতে পারি। পরস্পর সমান্তরাল না, সমান্তরাল হওয়ার সুযোগ নেই, কারণ সমান্তরাল হলে একটার সাথে ঠিক আরেকটা আমার থাকতে হবে, তাই না? এইভাবে থাকতে হবে। কিন্তু যদি আঁকাটা ঠিক হয় নাই তবু ধরে নেন, তাহলে এটা সমান্তরাল হলো না, তার মানে এটা আমরা ক্রস করে দিতে পারি। তাহলে পরস্পরের উপর লম্ব না, সামন্তরিকের ক্ষেত্রে পরস্পরের লম্ব হয় না। লম্বটা আপনি মূলত বর্গক্ষেত্রে পাবেন। আপনি কি বর্গক্ষেত্রে পরস্পরের উপর আপনি কি পাবেন? লম্ব পাবেন। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু আমরা লম্বটা পাচ্ছি, তাহলে এখানে এই তথ্যটাকে আমার সঠিক না, রাইট? তার মানে আমরা এটাও একটু কেটে দিচ্ছি। তারপর পরস্পরের একটি বিন্দুতে ছেদ করে, এটা তো সত্য, এটা সত্য না? একদম সত্য ঘটনা, কারণ এটা এই বিন্দুতে ছেদ করছে, এটা এই বিন্দুতে ছেদ করছে। তার মানে আমরা ঘ নম্বরটাকে সঠিক হিসেবে উত্তর নিতে পারি। আপনারা কি বুঝতে পেরেছেন কিনা? প্লিজ আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, এই যে কানিস ফাতেমা আপু অলরেডি কমেন্ট করেছেন, ওকে, এখানে হুরে জান্নাত আপু কমেন্ট করেছেন, শুভ্র ভাই কমেন্ট করেছেন। এই তো আপনাদের সাথে কিন্তু একটা পরিচয় তৈরি হচ্ছে, তাই না? আপনাদের সাথে একটা পরিচয় তৈরি হচ্ছে, ধীরে ধীরে আমরা দেখা যাচ্ছে অনেক ক্লাসে পরস্পরের সমস্যা নিয়ে কথা বলবো, তাই না? ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, থ্যাংক ইউ। আর আপনারা যারাই কমেন্ট করবেন ধীরে ধীরে আমি কিন্তু তাদেরকে চিনবো, আপনার বাই নেম হোক, আমি আপনাদেরকে চিনবো। এটা একটা শিক্ষকের জন্য প্রাপ্তি, ছাত্র হিসেবে আপনারা একটা প্রাপ্তি, তাই না? ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা 6 নম্বর প্রশ্নে যাই। যে সামন্তরিকের সকল বাহু সমান, দেখেন আমাদের যে সামন্তরিকের সকল বাহু সমান, এটার কি এরকম সামন্তরিক দুটা আছে। এরকম সামন্তরিক কয়টা আছে? আমাদের দুইটা আছে। একটা হচ্ছে এরকম, আরেকটা হচ্ছে আমাদের এরকম। কথা বুঝতে পারছেন? আরেকটা হচ্ছে আমাদের এরকম। কথা বুঝতে পারছেন? এরকম দুটো সামান্তরিক, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, এটা হচ্ছে আমার কি বলেন বর্গক্ষেত্র, আর এটা হচ্ছে আমার রম্বস। এটা কি? রম্বস। এটা রম্বস। তার মানে এই দুটোর মাঝে যদি আপনি খেয়াল করে দেখেন তারা কি শর্তটা দিচ্ছে, এটা আমরা একটু দেখে। সকল বাহু সমান, ওকে, আমাদের এই পরীক্ষায় এটাও জিতে গেছে, এটাও জিতে গেছে। এরপর কিন্তু কোণগুলো সমান নয়, কোণগুলো সমান নয়। এখন কোণগুলো সমান নয়, এই ক্ষেত্রে আমরা কি বলবো? বর্গক্ষেত্রের 4টা কোণই সমান থাকে, 4টা কোণই সমান থাকে এবং এদের মান থাকে 90 ডিগ্রি করে, ঠিক আছে? আর এটা বিপরীত কোণদ্বয় সমান থাকে। আমি আবারও বলছি কি থাকে? বিপরীত কোণদ্বয় সমান থাকে। সরি, বিপরীত এই কোণ আর এই কোণ সমান থাকে। আমি কথাটা বুঝতে পারছি কিনা? অর্থাৎ বিপরীত কোণদ্বয় পরস্পর কি থাকে? সমান থাকে। এটা এবং এটা, এই কোণ দুটো পরস্পর সমান থাকে, কিন্তু আমাকে এখানে বলছে কোণগুলো সমান নয়। তার মানে বলছে যেটা যে এই কোণ মানে সবকটা কোণ সমান না। বিপরীত কোণ সমান, রাইট, বাট প্রত্যেকটা কোণ সমান না।
কথাটা বুঝতে পারছেন? এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আমার এক স্থূল কোণ থাকবে রম্বসে, আরেকটা সূক্ষ্ম, দুটো সূক্ষ্ম কোণ থাকবে, কারণ একটা আরেকটা সমান তো, সূক্ষ্ম কোণ থাকবে। এটা হচ্ছে মজার একটি তথ্য। এখন দেখুন, তাহলে স্বাভাবিকভাবে আমরা এই প্রশ্নটাকে সঠিক উত্তর হিসেবে নিতে পারতেছি না। আমাদের উত্তর হবে মূলত কি, রম্বস। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে খুব দ্রুত একটু কমেন্টে জানাবেন যে প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আমার সামনের স্ক্রিন থেকেও আমি পড়ার চেষ্টা করতেছি, ফোন থেকেও পড়ার চেষ্টা করতেছি। প্লিজ বলেন বুঝতে পেরেছেন কিনা? বুঝতে পারলে একটু দ্রুত ডান লিখবেন, আর বরাবরের মতো অঙ্ক শেষ করা মাত্রই আপনি ডান লিখবেন। ঠিক আছে? ওকে, ট্রাপিজিয়ামের কোন সমান না। হ্যাঁ দেখেন, এখানে কিন্তু সকল বাহুর ব্যাপারটা বলছে। এখানে কি বলছে, সকল বাহু সমান, এই শর্তে কিন্তু আমাদের ট্রাপিজিয়াম আসবে না। সকল বাহু সমান, কারণ ট্রাপিজিয়ামের শুধু তির্যক বাহু দুটো সমান থাকে, বিপরীত যে সমান্তরাল বাহু দুটো সমান থাকে না। এখানে বলছে শুধু দুটো না, চারটাই সমান থাকতে হবে, চারটাই সমান থাকতে হবে। তাহলে চারটে যদি সমান থাকতে হয়, তাহলে সেই জায়গা থেকে তো আমাদের ট্রাপিজিয়াম আমরা চিন্তা করতে পারি না, তাই না? ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা পরের প্রশ্নটা করব। ওকে, এখানে বিজ্ঞাপন দেখে আপনি বিব্রত হবেন না, কারণ আমাদের বিজ্ঞাপনগুলো কখনোই আপনার কাছে টাকা শোষণ করার জন্য নয়। হ্যাঁ, আমরা কিছু টাকা আপনাদের কাছে নেই, কিন্তু তার সাথে 10-20 গুণ পরিমাণ আমরা সাপোর্ট দিই, যাতে আপনি ক্যারিয়ারে আবার দেখা যাচ্ছে লক্ষ লক্ষ টাকা আর্ন করতে পারেন। যেমন এই যে কোর্সটা দেখতেছেন, আপনি আমার সাথে একদম অধ্যায় ধরে ধরে 6 মাস গণিত করবেন একদম ফ্রিতে। জাস্ট আমাদের tutorboi.com এ এই বইটা গিয়ে অর্ডার করবেন। অর্ডার করলে আমার 6 মাসের কোর্সে আপনি যুক্ত হয়ে যাবেন। সো এটা আপনি আলাদাভাবে কোথাও কোর্স করতে গেলে 500-1000 টাকা লাগবে, সেখানে 1 টাকাও আপনাকে খরচ করতে হচ্ছে না। এই বইটা কেন আমরা বাধ্যতামূলক করছি? এই বইটা এই কারণ বাধ্যতামূলক করছি, কারণ আপনি যখন আমার ক্লাস করবেন, আমার বই পড়বেন, আমার চিন্তার সাথে শেয়ার করবেন, আমার আইডিয়ার সাথে শেয়ার করবেন, সবকিছু আমার সাথে আপনি এঙ্গেজড হচ্ছেন। ফলে দেখা যাচ্ছে আপনি একটা ফুল কবি আল নূরকে কপি করার সুযোগ পাচ্ছেন। তো এই ক্ষেত্রে আপনি গণিতের গভীরতায় প্রবেশ করতে পারবেন। সো এই বিজ্ঞাপনটাকে নেগেটিভ হিসেবে অন্যদের মতো দিবেন না, এটা জাস্ট আপনার ক্যারিয়ারকে বদলে দেওয়ার একটা ঘোষণা মাত্র। আসুন আমরা এই অঙ্কটা করব। আপনি দেখেন তো, এই অঙ্কটা বেশ মানে চমৎকার একটা অঙ্ক। চমৎকার অঙ্ক মানে কি, আপনি কি বলতে পারবেন এটার উত্তরটা কি হবে? বলেন তো, এটা উত্তরটা কি হবে, এটা কি বলতে পারবেন? দেখেন, এটাতে আমরা অনেকেই ভুল করব। কারণটা এই জায়গায় ভালো করে খেয়াল করে, আমরা মূলত এটা কিন্তু ডিরেক্টলি এই সূত্রটা ফেলতে পারবো না। কোন সূত্রটা আমি আপনাদেরকে দেখাই। আপনি কিন্তু এখানে এই সূত্রটা ডিরেক্টলি ফেলতে পারবেন না। কিভাবে? যে এই সূত্রটা এখানে ডিরেক্টলি ফেলতে পারবেন না। বলেন তো কেন ফেলতে পারবেন না? আমি অঙ্কটা বেসিক থেকে বোঝানোর জন্যই আমি কথাটা বলতেছি। কারণ হচ্ছে এই কারণেই পারবেন না, এখানে যে সাইন, এই সাইনগুলো সেম। তাহলে এই সাইনগুলো সেম হলে আমার ভ্যালুটা কিসের? মাইনাসের। ভ্যালুটা কি? মাইনাসের। তার মানে কি, আপনি এই জায়গায় আসতে পারবেন, ঠিক আছে, যেহেতু এটা আছে এই সূত্র ব্যবহার করতেই হবে, কিন্তু দেখেন ইমিডিয়েটলি সেটা পারতেছেন না। ইমিডিয়েটলি আপনার আগে ওই মাইনাসের সমস্যার এটা সুরাহা করতে হবে, এবং এখান থেকে আমাদের প্লাস আনতে হবে। এবং এই প্লাস আনাটা আমাদের একটা খুবই সহজ ব্যাপার হচ্ছে, কারণ আমরা জানি যে যখনই আপনি দেখবেন যে ধরেন আমরা যদি প্লাস আনতে চাই, খুবই সিম্পল, আমরা যদি এই সূত্রটা ব্যবহার করি, a স্কোয়ার, এটাকে যদি আমরা ব্যবহার করি, তাই কিনা, +4, দেখেন এই সূত্রটা ব্যবহার করলেই কিন্তু আমার এখানে প্লাসের একটা মান চলে আসবে, তাই কিনা? কারণ হচ্ছে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার, তারপর কি আমার +4ab। এই সূত্র ব্যবহার করে আমরা এইটাকে প্লাসেরটা রূপান্তর করব। এখন দেখেন, এই যে একটা জিনিস মাইনাস ছিল, একে প্লাসে কনভার্ট করবেন, এটা কিন্তু একটা সিদ্ধান্ত। অঙ্কে আপনি ভালো করবেন কি করবেন না, সেটা আপনার সিদ্ধান্তটা সঠিক কিনা তার উপর ডিপেন্ড করবে। আমরা এই সিদ্ধান্তটা কেন নিলাম? জাস্ট এখানে প্লাস থাকার কারণে। তার মানে সিদ্ধান্তেরও একটা
অরিজিন আছে, ওই অরিজিনটা খুঁজে বের করা খুবই গুরুত্বপূর্ণ। এখন দেখেন আমাদের এই অঙ্কে আমরা ডিরেক্টলি, আমি খুবই শর্টকাটেও করতে পারি, কিন্তু আপনারা অঙ্কটা যেহেতু একটু ব্যতিক্রম, এই কারণে আমি অঙ্কটা করে দেখাচ্ছি। দেখেন এখানে তাহলে এই মানটা যদি আমি বসাই 5 স্কোয়ার, এখানে 4, এটি কাটা যাবে, তার মানে হচ্ছে 25 আর 4 হচ্ছে আমাদের 29। এটা হচ্ছে প্রথম কাজ। কিন্তু আমাদের এখানে কিন্তু মান লাগবে কি, দেখেন তো, দেখেন আমাদের এখানে মান স্কোয়ার দিয়ে লাগবে না, অর্থাৎ আপনাকে এরকম একটা মান লাগবে, তাই না? এরকম মান লাগবে, তাহলে এক পাশে বর্গমূল হবে, তাই কিনা? তাহলে বর্গমূল যদি হয় আপনি কিন্তু ওই মানটা পেয়ে গেলেন। এবার এর সাথে এর কাজটা করবেন, বেশ, এর সাথে এর কাজটা আমি এর আগে বেশ অনেকবার আপনাদের শর্টকাট শিখিয়েছি, আজকে ডিটেলসে দেখাচ্ছি। তাহলে দেখেন আমাদের তাহলে সূত্রটা কি দাঁড়াবে, এখান থেকে সূত্রটা দেখব। এখানে m কিউব আছে, 1/m কিউব আছে, তাহলে এটা m প্লাস 1/m কিউব, খেয়াল করে দেখেন। তারপর বাহিরে হচ্ছে -3m 1/m, m প্লাস 1/m। এবার কিন্তু আমরা ভ্যালুটা বসাতে পারতেছি। এখানে কি √, দেখেন 29, এটা কিউব, তারপর এটা কাটা যাচ্ছে 3√29, তাহলে এটা কি হবে 29, দেখেন এত হবে, এখান থেকে 3 এত চলে যদি যায় তাহলে থাকবে কত, 26, 20 কে 26, তাহলে 26√9। তাহলে অঙ্কে কিন্তু এই ধরনের ভ্যালু আমার দেওয়া নাই, তাহলে আমি এখন কি করব, আমার একটা কাজ হচ্ছে এই √29 মানে 29 বর্গমূল বের করা। তাহলে 29 যদি আমি বর্গমূল বের করতে চাই তাহলে কি করতে হবে, এখানে মিনিমাম 5 বার যাবে, 5 বার গেলে 5 × 5 = 25, তাহলে এখানে আমার 4 থাকবে, এই 4-এর এই পাশে 5-এর দ্বিগুণ করলে 10 হবে। তাহলে এর এখন তো আর কেটে আনার নাই, তাহলে এখানে দশমিক দিতে হবে, দশমিক দিলে এক জোড়া শূন্য দেওয়া যাবে, তাহলে এখানে সর্বোচ্চ 3 বার যাচ্ছে, তাহলে 3 × 3 = 9, 3 × 10 = 30। এখন আবার থাকতেছে কত, ধরেন আরো আসবে, তাই কিনা, আরো আসবে, আমরা অত লম্বাই যাচ্ছি না, আমরা শুধুমাত্র অঙ্ক সমাধানের কাছাকাছি পৌঁছবো, ঠিক আছে? দেখেন এখানে তাহলে এটার সাথে আবার 26 গুণ করতে হবে, তাহলে এর সাথে যদি 26-এর সাথে যদি 5.3 গুণ করি তাহলে প্রথমত হ্যাঁ এটা আগে আমরা গুণ করব, তাহলে আমরা আগে এইটুকু গুণ করি, তাহলে 5 × 6 = 30, 0, 5 × 2 = 10, 10 = 30, আবার 3 দিয়ে যদি করি 3 × 6 = 18, দেখেন 3 × 6 = 18, 8 হাতের 1, 3 × 2 = 6, 1 = 7, যেহেতু একটা দশমিক হবে এই কারণে আমি আগেই এখানে বসিয়ে নিয়েছি, তাহলে 8, এখানে হচ্ছে 7, এখানে 137, তার মানে এখানে 138-এর মতো আসতেছে, এটার মানে কাছাকাছি ভ্যালুটা ধরলে আমার তো আরো সামনে আগাবে, তার মানে 137-এর উপরে যেটা আছে ওটাই উত্তর হবে, 140। কারণ আপনার এত সূক্ষ্মভাবে রেজাল্ট বের করার দরকার নেই, কারণ হচ্ছে 135 হবে না, কারণ আমরা যে আরো ঘর গেলে যেটা আসতো ওই পর্যন্ত যায়নি, এইটুকুতেই আমার 137-এর উপর হয়ে যাচ্ছে, 138 হয়ে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, তার মানে সবচেয়ে বড় কেবলমাত্র 140 আছে, তার মানে এটাই কিন্তু আমাদের উত্তর হবে। এখন ফ্যাক্টটা হচ্ছে এই যে এত বড় অঙ্ক পড়লাম, এটা কিন্তু আপনি এইটুকু মুখে মুখে করতে পারেন, যেটা আমি অতীতে বারবার করেছি, এটা মুখে মুখে করবেন, তারপর এই যে এই ভ্যালুটুকু মান মুখে মুখে করবেন, শুধু এই 26√29 এইটুকুই আপনাকে ক্যালকুলেশন করতে হবে। বলেন বুঝতে পেরেছেন কিনা? প্লিজ দয়া করে একটু কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, এবার আমরা এই অঙ্কটাতে যাব, এটা খুবই সিম্পল একটা অঙ্ক, আপনারা প্রত্যেকেই পারবেন। সিম্পল অঙ্ক এই কারণেই বলছি, আপনি এই ভ্যালুটা শুধু ধরেন, আপনি যে অঙ্কটা দেখতে পাচ্ছেন, জাস্ট আপনি যে কাজটা করবেন এখান থেকে ভ্যালুটাকে নেবেন, নেওয়ার পর এটাকে বর্গ করবেন, কথাটা ক্লিয়ার? এরপর গিয়ে আপনি একটু হিসাব করবেন, তাহলে একটু খেয়াল করে দেখেন, আপনি যদি 3 × 3 = 9 হয় আর 2 বাদ দেন তাহলে উত্তর হচ্ছে 7। তাহলে এই অঙ্কের রেজাল্ট হচ্ছে আমার কত, এই অঙ্কের রেজাল্ট হচ্ছে আমার 7।
এখন প্রশ্ন হচ্ছে কিভাবে, ওই যে সূত্র ইউজ করবেন। আপনি সূত্র যদি ইউজ করেন a স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার, এটা সমান সমান কি হবে, এখানে প্লাসের মান আছে, সো প্লাসের সূত্র ফেলতে হবে। এই যে এখানে মাইনাস দিয়েছি কেন, ভিতরে প্লাস থাকলে আমাদের কি বাইরে মাইনাস, তাহলে বাইরে মাইনাস হলে এটা এরকম হবে। তাহলে এটার ভ্যালুটা আমার কত, 3 স্কয়ার, এটার ভ্যালু কত 2, তাহলে এখানে কত 9, এখানে কত দেখেন 7। তাহলে এই কাজগুলো আমাদের খুব দ্রুত করা শিখতে হবে। কথাটা ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? এবার এই অঙ্কটা ঠিক উল্টো, এখানে এই ভ্যালুটা নেবেন, ভ্যালুটার কি করবেন, স্কয়ার করবেন, ভিতরে মাইনাস আছে বাইরে প্লাস দিয়ে 2 বসিয়ে দিবেন। তাহলে 16 যোগ 2, তার মানে উত্তর হচ্ছে কত, 18। এটি হচ্ছে উত্তর। জাস্ট আমাদের কি সূত্র যেটা আছে ওই প্রদত্ত মান অনুসারে জাস্ট বসিয়ে দিয়েছি। কথা বুঝতে পারছেন কিভাবে? যেমন এটা যদি আপনি বের করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র মান মূলত প্রদত্ত মান অনুসারে বসাই। এটা যেহেতু মাইনাস আছে তাহলে আমরা এটা কি করব, মাইনাস স্কয়ার, তারপর কি প্লাস, তাহলে প্লাস 2 1/x। তাহলে এই জায়গাটাতে আমরা ভ্যালুটা বসাবো, ভ্যালুটা বসালাম, এটা কাটা গেল। সো আমি কি বলছি, ভ্যালুটা নেবেন, স্কয়ার করবেন, প্লাস 2, কারণ ভিতরে মাইনাস হলে বাইরে প্লাস হয়, আর এই ভ্যালুটা সবসময় কাটা যায়। তাহলে আমার কত হচ্ছে 16 যোগ 2, তাহলে কত হচ্ছে 18। তাহলে উত্তর হচ্ছে খ নাম্বার। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আপনারা অঙ্কগুলো বুঝতেছেন কিনা প্লিজ। আজকে বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্ক কিন্তু অনেক আসছে, বীজগাণিতিক সূত্রাবলীর অঙ্ক কি অনেক আসছে। মাশাআল্লাহ, আপনারা যারা কমেন্ট করতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্লিজ হ্যাঁ, ওকে। এবার আসেন আমরা এই অঙ্কটা একটু দেখব, এই অঙ্কটা আসলে কি দাঁড়াচ্ছে। এখানে বলছে x প্লাস ওয়াই সমান 5, এক্স ওয়াই সমান 6 হলে এক্স কিউব প্লাস ওয়াই কিউবের ভ্যালুটা কত হবে। তাহলে দেখেন x প্লাস ওয়াই, এটা আমরা যদি সূত্র ফেলি তাহলে স্বাভাবিকভাবে আপনি যদি ভ্যালু নিয়ে কাজ করেন এটা সমস্যা না, জাস্ট কি করবেন, এখানে এটাকে কিউব করবেন, ভিতরে প্লাস আছে বাইরে মাইনাস হবে, তারপর আপনি এই যে ভ্যালু দুটো আছে এই দুটো জাস্ট আপনি গুণ করে দিবেন। তাহলে এখানে 125, এখানে 5 6 30, 3 3 9, তাহলে আপনার এখানে আসতেছে কত, 35। তাহলে উত্তর হচ্ছে আমার 35। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে, ওই যে সূত্র, আপনি x কিউব যখন নিচ্ছেন y কিউব প্লাস, তাহলে এটা আমার কি হবে, প্লাস হবে, এটা কিউব মাইনাস 3xy, তারপর কি x প্লাস y। কথাটা ক্লিয়ার? এবার আপনি কি করবেন, এটার ভ্যালুটা আপনি বসাচ্ছেন 5 কিউব, এখানে 3 6, এখানে কত আবার 5। দেখেন এই কাজটাই কিন্তু আমি এখানে করেছি, কারণ সূত্র তো এগুলি নর্মাল ব্যাপার। আমার যদি পেইড বেসের একটা ক্লাস করুন তাহলে দেখবেন যে এগুলো কখনোই ভুল হবে না আপনার, কারণ আমি কৌশল ভিত্তিক এগুলো শিখিয়ে থাকি। তাহলে ঠিক বাকি হিসাব অনুসারে কত হবে, 35 হবে। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এবার আসেন আমরা আরো একটা অঙ্ক দেখব। এক দোকানদার 12 দিনে কি করছে, 504 টাকা আয় করছে। আপনি অঙ্কে যখন পাটিগণিতে যাবেন তখন আপনার এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে যে 12 দিনে 504 টাকা আয় করছে। প্রথম 4 দিনে খেয়াল করে দেখেন, এই 12 দিনের ভিতর প্রথম 4 দিনে গড় আয় এত টাকা। একটা জিনিস মনে রাখবেন, গড় আয়, এই গড় কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে বাকি দিনগুলোর গড়, অর্থাৎ বাকি দিনগুলোর গড় আয় চাইছে। আমি সবসময় বলছি যে আপনার যদি প্রশ্নে গড় চাওয়া হয়, প্রশ্নে যদি গড় চাওয়া হয় তাহলে অবশ্যই আপনার ফার্স্ট কাজ হচ্ছে, বলেন তো ফার্স্ট কাজটা কি, আপনাকে মোট বের করা। তার মানে কার মোট বের করা, এই বাকি দিনগুলো। এখানে এই বাকি দিনগুলো মানে কি, 12 থেকে আমি যদি 4 বাদ দিই তাহলে এই 8 দিন, তার মানে হচ্ছে এই 8 দিনের একটা মোট বের করা হচ্ছে আপনার প্রথমত কাজ।
তাহলে প্রথমত কাজ, এখানে মোট না বের করতে পারলে আপনি গড় বের করতে পারবেন না। তাহলে আসুন, আমাদের এখানে 12 দিন দেওয়া আছে, রাইট? 12 দিন দেওয়া আছে। 12 দিনের ক্ষেত্রে আমাদের 504 টাকা আয়, তাই কিনা? 504 টাকা আয়। ওকে, বুঝলাম। এবার আসেন এই 12 দিনের মাঝে, 12 দিনের মাঝে এখানে বলা হচ্ছে 4 দিনের গড় আয়। 4 দিনের কি গড়? এখন 4 দিনের গড় হচ্ছে আমার কত? 40 টাকা। কিন্তু আপনি জানেন গড় থাকলে ওটাকে কি করতে হয়? আমাকে মোট করতে হয়। কথা বুঝতে পারছেন কিনা? 4 চারা 16, 4 চারা কি 16। এটা হচ্ছে প্রথম কাজ। এরপর আসেন, আপনার এখানে রইলো আর কতদিন বলে? এখানে রইলো আরো 8 দিন। তার মানে এই 12 দিন থেকে যদি আপনি 8 দিন বাদ দেন, খেয়াল করে দেখেন, আপনি 12 দিন থেকে যদি 8 দিন বাদ দেন, তাহলে আমার 8 দিনে মোট বের হচ্ছে। তাহলে এই দুটোর পার্থক্য হচ্ছে ওই 8 দিনের মোট। তাহলে পার্থক্য কত? 504 থেকে 4 থেকে 0 গেলে কত? 4। খেয়াল করে দেখেন, তাহলে 10 থেকে 6 চলে গেলে কত? 4, তাই কিনা? তাহলে হাতের 1, এখানে কত? 2। তাহলে 5 থেকে 2 গেলে কত? 3। তাহলে এটা হচ্ছে 8 দিনের মোট। তাহলে 8 দিনের মোট, 8 দিনের গড় কত আসবে? তাহলে 344। এখানে যদি 8 বাদ দেই, 4 8 32 থাকে 2 24, 3 8 24। তাহলে আমাদের গড় টাকা হচ্ছে কত? 43 টাকা। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা? আমাদের গড় টাকা তাহলে কত হলো? 43 টাকা। ওকে, বলেন বুঝতে পেরেছেন কিনা? মাশাআল্লাহ, আপনারা অনেকেই উত্তর করেছেন, এটা খুব ভালো যে আমাদের এটা কত? 43 টাকা, রাইট? ওকে, এবার আসেন আমাদের 12 নম্বর অঙ্কটা। 12 নম্বর, 3 পুত্রের বয়সের গড় হচ্ছে 16 বছর। 3 পুত্রের, এখন একই সাথে বলছে পিতা সহ পুত্রের গড় হচ্ছে 25 বছর। তার মানে সহজ কথা হচ্ছে এখানে 3 জনের গড়, তাই কিনা? আর এখানে সরাসরি পিতা সহ 4 জনের গড়। তাহলে 4 জনের মোট বের করতে হবে। ধরেন আমরা যদি 4 জনের মোট বের করতে চাই, তাহলে কি করতে হবে? 25-এর সাথে 4 গুণ করতে হবে। তার মানে কত? 100। আবার 3 জনের যদি আমি মোট বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? 16-র সাথে আমাকে 3 গুণ করতে হবে। 3 6 18, 8 3 কে 3 4, তাই কিনা? এবার আমরা এটা যদি বিয়োগ করি, 10 থেকে 8 গেলে 2, হাতের 1 5, তাহলে 5 52। তাহলে দেখেন এটাই হচ্ছে কে? পিতার বয়স। এখন পিতার বয়স এটা কেন? কারণ 4 জনের ভিতর বাবা আছে, 3 জনের ভিতর বাবা নাই, মানে 3 পুত্র আছে। তাহলে 4 জনের থেকে 3 পুত্র বাদ দিলে বাবাই তো থাকবে, তাই কিনা? ওকে, এবার আসেন আমরা এই অঙ্কটা দেখব। এখন বলছে, এই অঙ্কে কি বলছে? একটি দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করে, ভালো করে খেয়াল করেন, একটি দ্রব্য 25 টাকা দিয়ে ক্রয় করে 30 টাকায় বিক্রয় করলো, শতকরা কত লাভ? দেখেন, লাভ, শতকরা লাভ বের করার একটা বেসিক হচ্ছে আপনাকে যেটা বের করবেন শতকরা, এখানে দুটো অংশ, শতকরা আর লাভ। যেটা বের করবেন ওটা আগে উপরে বসাতে হবে, আর সেটার বিপরীতে লাভ আর ক্ষতি হয় মূলত ক্রয় মূল্যের ভিত্তিতে, ক্রয় মূল্য কম বেশির ভিত্তিতে। তাহলে এই কারণে ক্রয় মূল্যটা নিচে হবে, আর এই পার্সেন্টেজের কারণে আমরা 100 দ্বারা গুণ করব। এটাই হচ্ছে শতকরা লাভ বা শতকরা ক্ষতির মেইন ফ্রেম। এখন বলছে এখানে তো আমার সরাসরি লাভ নেই, কিন্তু আমরা এখানে যে তথ্য আছে এখান থেকে আমরা লাভ বের করতে পারি। টোটাল 30 টাকা আছে, এখান থেকে 25 টাকা যদি আমরা বাদ দেই, তাহলে আমার আসবে কত? 5 টাকা। কথা বুঝতে পারছেন? তাহলে শতকরা এখানে লাভ আসতেছে, ক্রয় মূল্য আসতেছে 25 টাকা, এখানে হচ্ছে এত এত, তাহলে 5-20, তাহলে এটা হচ্ছে আমার 20%। এখন এই যে অঙ্কটা, এটা কিন্তু কঠিন অঙ্ক না। প্রাইমারিতে এরকম সহজ অঙ্ক আসবে, কঠিন অঙ্কও আসবে। ক্লিয়ার? এবার আসেন আমরা এটা দেখব। এখানে চাইছে ক্রয় মূল্য, এখানে কি চাইছে? ক্রয় মূল্য। তাহলে এখানে আছে কি? বিক্রয় মূল্য। আবার 20% লাভ করছে, তাই কিনা? তাহলে ক্রয় মূল্য কত?
দেখেন আমাদের এই 20% লাভের একটা বেসিক আছে, আমার মনে হয় এই বেসিক গুলো আপনাদের ক্লিয়ার করা দরকার। বেসিকটা কি বলেন তো? এটার বেসিক হচ্ছে আমরা যদি 20% লাভ করে 20% লাভ করে, তার মানে হচ্ছে 100 টাকা, এখানে ক্রয় মূল্য হচ্ছে কত? 100 টাকা। এই ক্ষেত্রে আমার বিক্রয় মূল্য হচ্ছে 120 টাকা। এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 120 টাকা। এরপর আসেন আমরা একটু অঙ্কটার পরের ধাপে যাই। সেটা হচ্ছে এখন এই জিনিসটা ক্রয় মূল্য চাইছে, তাহলে আমরা মেথড একে যদি যাই, যদি শতকরা প্যাটার্ন ইউজ করেন, মেথড 1 এ শতকরা প্যাটার্নটা যদি আপনি ইউজ করেন, তাহলে কি দাঁড়াচ্ছে যে এই জিনিসটা 120% এত টাকা বিক্রি করছেন, 60% বিক্রি করা যে কথা, 120 টাকা বিক্রি করা একই কথা। তার মানে হচ্ছে 120% সমান সমান হচ্ছে 60 পয়সা, কারণ দুটি বিক্রয় মূল্য। তাহলে আমার 1% সমান সমান হচ্ছে 60/120। আর ক্রয় মূল্য যেহেতু চাইছে, ক্রয় মূল্য কত? 100%। তাহলে এখানে 60/120 ইন্টু কত? 100। তাহলে এটা যদি কাটেন, এখানে 2, এখানে যদি কাটেন, তাহলে আপনার আস্তে আস্তে কত? 50। তার মানে এখানে 50 পয়সা, এটা হচ্ছে আপনার উত্তর। এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি এত জায়গা খরচ করতে না চান, প্রশ্নপত্রে যদি আরো রিল্যাক্সে সমাধান করতে চান, এটিকে আরো শর্টকাট করা যাবে। আপনি শুধু এইটুকুই লিখতে পারবেন মুখে মুখে যে 120 সমান এটা যদি হয়, তাহলে আমার ওই 60কে 120 দিয়ে ভাগ করতে হবে, আর 100% ক্রয় মূল্য ব্যাস হয়ে গেল। আর এই কাজটা মেথড 2-তে আপনি ঐকিক প্যাটার্নেও করতে পারেন। কথা বুঝতে পারছেন? ঐকিক প্যাটার্ন, আলটিমেট সবই ঐকিক, কিন্তু হুবহু ঐকিক বলতে যেটা বোঝে, যেমন আমার এখানে চাইছে কি ক্রয় মূল্য, তাহলে বিক্রয় মূল্য বামে হবে। বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 1 টাকা হলে কত? তাহলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 100কে 120 দ্বারা ভাগ করতে হবে, কারণ ঐকিক তো এটাই যে যেটা চাইবে এটা ডানে। তাহলে ডানে মানে কি? উপরে। এরপর আমাকে প্রদত্ত আমার তৃতীয় লাইনটা কি করব? তাহলে বিক্রয় মূল্য 60 পয়সা হলে কত? তার মানে 60 দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে এইভাবে আমরা যদি হিসাব করি, তাহলে আমাদের 50 পয়সা চলে আসতেছে। তাহলে এই মেথডটা হচ্ছে জায়গা কম লাগে, ডিরেক্টলি আপনি ইউজ করতে পারবেন। আর এই মেথডটাও অসাধারণ। তার মানে আপনার যেটা দরকার সেটা ইউজ করবেন। আবার বিগত পর্বগুলো যদি দেখে থাকেন, যারা আমার পেইড বেসে ক্লাস করেন, পেইড না, সবই আমার ফ্রি কোর্স। আপনারা জানেন সবই আমার ফ্রি কোর্স। এই ফ্রি কোর্সগুলোর গুরুত্ব আপনারা যখন বুঝবেন, তখন দেখবেন দিনের পর দিন আমার ক্লাস করবেন। জাস্ট এই বইটা অর্ডার করবেন, আমি বিজ্ঞাপনের মতো করে বলছি না। আপনি বইটা পড়বেন, দেখবেন, যদি আপনার অন্তর্চক্ষু না খোলে, তাহলে এই বইটা আবার বেক করে পাঠিয়ে দেবেন। আমাদের কাছে অর্ডার করবেন, করার পর যদি মনে হয় এটাতে অন্তর্চক্ষু আপনার খুলতেছে না, আপনি এই যাবৎকালে গণিত বই যা চিন্তা করছেন ওরকম হচ্ছে না, অথবা বাজারে যত বইয়ের হাইপ দেখতেছেন এগুলোর বাইরে এই বইটা উন্নত না, আমি বলছি উন্নত না, তাহলেও বইটা পেক করে দেবেন। কিন্তু এই বইটা অর্ডার করার সাথে সাথে এই পুরো বইয়ের রেকর্ড পাচ্ছেন, আবার আমার সাথে 6 মাসে জমে গণিত শেখার সুযোগ পাচ্ছেন। আমার মনে হয় যে এই সুযোগগুলো বুদ্ধিমান যারা আছে তারা অলরেডি শত শত শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনারা যত দ্রুত যুক্ত হবেন আপনাদেরই লাভ। কিচ্ছু করতে হবে না, আমার টিমকে মেসেজ করলে তারা আমার tutorboi.com এর একটা লিঙ্ক দিয়ে দিবে, ওখানে জাস্ট গিয়ে আপনি মানে অর্ডারটা করবেন। অর্ডারটা করার সাথে সাথে আমরা স্ট্রিট ফাস্টে পাঠিয়ে দেব। এখন অর্ডার করলে আমরা আজকেই পাঠিয়ে দেব, আপনি হয়তো কাল পরশু বইটা পেয়ে যাবেন। আবার আমাদের পেইড, যেটাকে আমরা পেইড কোর্স বলি, ওটাও ফ্রি কোর্স, ওই কোর্সে একদম ইন্টারনালি যুক্ত হয়ে যাবেন। ক্লাসগুলো আমরা ওয়েবসাইটে রেকর্ড রাখবো, ক্লাসগুলো আবার সব জায়গায় পাবেন। কথা বুঝতে পারছেন? এক্সাম দেবেন, সব কিছু অনেক ফুল একটা সাপোর্ট, বাট টাকা ছাড়া। ওকে, এবার আসেন আমরা একটু পরের অঙ্কটাতে যাই। 15 নম্বর অঙ্ক। এই অঙ্কটাও কিন্তু বেশ অসাধারণ একটা অঙ্ক। কিভাবে দেখেন, এখানে বলছে এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। দেখেন, তার আয়ের 5% আয়কর দেন, তিনি 600 টাকা আয়কর দিলেন। ভালো করে খেয়াল করেন, এটা কিন্তু ইকুয়াল অঙ্ক। এই পার্সেন্টেজটাও আয়কর
আর যে পরিমাণটা এটাও আয়কর। তার মানে এখানে আর আপনার কোনো কাজ করতে হবে না। ওই 5% যে কথা খেয়াল করেন, আপনি এটাকেও দুটো মেথডে ইউজ করতে পারেন, খুবই সিম্পল। একটা হচ্ছে মেথড 1, যেটা সরাসরি শতকরা প্যাটার্নটা ব্যবহার করবেন। শতকরা প্যাটার্নটা ব্যবহার করবেন কিভাবে দেখেন, যে এখানে 5% যেহেতু আয়কর, তার মানে এটা মোট আয় হচ্ছে 100। এটা তো বুঝবেন, 100 টাকা আয় হলে কর দিতে হয় 5 টাকা। তাহলে এই 5% সমান আপনি কর দিচ্ছেন কত, 600 টাকা, রাইট? 600 টাকা। সো আপনি 1% সমান কত দিবেন, 600কে আপনি 5 দিয়ে ভাগ করবেন। এবার আপনি 100কে 100% একে আপনি কত দিয়ে দিবেন, কথাটা ক্লিয়ার? তাহলে দেখেন, আমরা যদি এবার কাটাকাটি করি, তাহলে এখানে হিসাব করে দেখেন যে 5×12 = 60, তাহলে 12 এবং দুটো শূন্য হলে আবার 12,000 টাকা দাঁড়াচ্ছে। এখন মেথড 2টা কি, ওটাও তো সহজ, একটু আগে যেটা আমরা ব্যবহার করলাম মেথড 2। এখন এই মেথড 2তে আপনি কি করবেন, এখানে চাইছে কি, চাইছে মোট আয়। খেয়াল করেন মোট আয়, তাহলে 5%-এর মূল ফ্যাক্টটা হচ্ছে আয় যদি 100 হয়, তাহলে আমার করটা হচ্ছে 5। যেটা চাইবে সেটা উপরে যাবে, তাহলে আমার ওই শতকরার 100 উপরে যাবে, নিচে 5 যাবে। আর প্রদত্ত তথ্যটা এখানে গুণ হবে। তাহলে প্রদত্ত তথ্য যদি গুণ হয়, এখানেও তো আমার ঠিক সেম ভাবে 12,000 টাকা চলে আসতেছে। তাহলে দেখেন, আপনি অঙ্ক বুঝলে আপনি যে কোনো অ্যাঙ্গেল থেকে, যে কোনো দৃষ্টিকোণ থেকে আপনি সমাধান করতে পারবেন। কিন্তু আমরা অঙ্কটাই বুঝতেছি কিনা সেটা কিন্তু গুরুত্বপূর্ণ। কথাটা ক্লিয়ার? বেসিক এমন একটা জিনিস, টুকটাক চটকদার আলোচনায় এই বেসিক কখনো আপনার মাঝে জন্ম নেবে না। বেসিক জন্ম নিতে গেলে নিরলস একটা সাধনা দরকার। এই সাধনার জন্য একজন দক্ষ মেন্টরের অবশ্যই সহযোগিতা নেওয়া উচিত। এবার আসেন, আমরা পরের অঙ্কটাতে যাব, 16 নম্বর অঙ্কটা। খেয়াল করুন, এই 16 নম্বর অঙ্কটাতে কি বলা হচ্ছে, বলা হচ্ছে চালের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের 1000 চালের বর্তমান মূল্য এত টাকা, তাহলে শতকরা কত মানে বৃদ্ধি পেল। এই অঙ্কগুলোর একটা মজার ব্যাপার হচ্ছে কি, আপনি শতকরা বৃদ্ধির কথা বলা হচ্ছে, শতকরার বৃদ্ধির কথা বলা হচ্ছে। ওকে, শতকরা বৃদ্ধির মূল কথাটা হচ্ছে, যেভাবে আমি শতকরা লাভের কথা বললাম, এই যে যেটা শতকরার সাথে চাইবে ওটাকে আপনাকে আগে উপরে রাখতে হবে। ওই কিকে বেসিকে এটা, কারণ যেটা চাইবে এটা ডানে থাকবে, ডানে থাকা মানে কি উপরে থাকা। আর এই বৃদ্ধির সাথে দেখেন একটা অরিজিনাল প্রাইস আছে বা ভ্যালু আছে, যেটা প্রথমেই থাকে। যেমন লাভ ক্ষতির ক্ষেত্রে ক্রয় মূল্যটা অরিজিনাল প্রাইস, কারণ ক্রয় মূল্য থাকলেই কেবলমাত্র বাকি ঘটনাগুলো ঘটবে। এখানেও দেখেন এই পূর্বের 1000 টাকাই হচ্ছে এখানে সেই অরিজিনাল প্রাইসটা, ওটা সবসময় আপনার কি হবে, নিচে থাকবে। তার মানে হচ্ছে এই যে বৃদ্ধিটা আপনাকে বের করে উপরে বসাতে হবে। এরপর আপনাকে এই যে শতকরার সাইনটা আছে না, ভগ্নাংশ দাঁড়ালো না, এই ভগ্নাংশকে 100 দ্বারা গুণ করলে ওটা শতকরায় রূপান্তর হয়। তাহলে এই সাইনটা আমার শতকরায় রূপান্তর করলো। তাহলে এবার আমার বৃদ্ধিটা নাই, তো বৃদ্ধিটা আমি বের করে নেব। তাহলে দেখেন অঙ্কের হুকটা কিন্তু আপনি সহজেই ধরতে পারতেছেন যে কখন কি করতে হবে। না হলে অন্ধকারে শুরু থেকে অঙ্ক করতে গেলে আপনি কিন্তু সত্যিটা বুঝবেন না। তাহলে এখানে দাঁড়াচ্ছে 250 টাকা, রাইট? তাহলে এই যে বৃদ্ধিটা দাঁড়ালো এখানে 250 টাকা, ক্লিয়ার? আর নিচে দাঁড়ালো আমার কত, 1000। তাহলে এই যে 100, এবার আমরা ঠান্ডা মাথায় একটু কাটাকাটি করব। কিরকম কাটাকাটি করব, এটা এটা কাটবো, আপনি চাইলে এটা এটাও কেটে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আপনার ডিরেক্টলি এখানে 25% উত্তরটা চলে আসবে, ক্লিয়ার? তাহলে আমাদের উত্তর গিয়ে দাঁড়াবে কত, 25%, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। একটা না অনেকগুলো অঙ্ক করেছি, এবার আপনারা বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা, বলেন বুঝতে পেরেছেন কিনা প্লিজ।
একটু দ্রুত কমেন্টে জানাবেন যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। ওকে, মাশাআল্লাহ। এবার চলেন, থ্যাংক ইউ মৌ। এবারে আমরা একটু সামনে আগাবো। অঙ্কটা কিন্তু বেশ চমৎকার একটি অঙ্ক। একটু যদি চিন্তাটাকে কাজে লাগান দেখবেন যে অঙ্কটা খুব সহজেই আপনি সমাধান করতে পারতেছেন। ক ও খ এর মধ্যে 180 টাকা আপনি ভাগ করবেন। তো এই ক্ষেত্রে ভাগের রেশিওটা হবে এটা। আমরা অনেক সময় এই রেশিওগুলো ধরতে পারি না, আমি রেশিওগুলো একটু শিখিয়ে দিচ্ছি। ধরেন এখানে খ বলছে না, এখানে ক বলছে না, পরে একটা কথা বলছে ক টাকার দ্বিগুণ পাবে খ, মানে ক টাকা যদি 1 পায় খ পাবে 2। মানে আপনি যদি এটাকে অনুপাতেও লিখতে চান তাহলে হবে ক হচ্ছে 1 ভাগ হবে খ 2 ভাগ। তাহলে অঙ্ক করা তো কঠিন কিছু না। টোটাল এখানে আছে কত 3 ভাগ, তাহলে এটা যোগ করলে হবে 1 যোগ 2 কত টোটাল 3 ভাগ। তাহলে 3 ভাগ যদি হয়, এখানে কয়ের টাকাটা চাইছে, তাহলে কয়ের টাকা চাওয়া মানে কি 180 টাকা। এটা ভাগ করব কয়টা 3 ভাগ, আর ক কে দিব কয় ভাগ 1 ভাগ, তাহলে 1 গুণ করব, তাই কিনা। তাহলে 3 6 0, এখানে কত 60 টাকা, কত 60 টাকা। ক্লিয়ার? বলেন বুঝতে পেরেছেন কিনা। এবার 18 নম্বর অঙ্কটা দেখেন। 60 লিটার কেরোসিনের ও পেট্রোলের মিশ্রণের অনুপাত হচ্ছে 7:3। ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত 3:7 হয়। আমরা জানি যদি এই ধরনের রেশিও থাকে, যেমন এখানে 7:3 আছে, এটা ব্যস্ত অনুপাত হয়ে গেছে 3:7, তাহলে আপনি খুব ছোট্ট একটা কাজ করবেন। এখানে যে পরিমাণটা আছে এটা আমি শর্টকাটেই বলছি, কারণ বেসিক শেষের দিকে অঙ্ক, বেসিক নিয়ে কথা বলতে গেলে আরো অনেক সময় লেগে যাবে। কথা বুঝছো? বা অতীতে আমি এই ধরনের অঙ্ক অনেক সমাধান করেছি। এখন যেটা করবেন, এদের ভিতর ছোট যে এ ছোট, একে দিয়ে ভাগ করবেন এবং এদের পার্থক্য দিয়ে আপনি কি করবেন গুণ করবেন। এদের পার্থক্য কত 7 3 4, তাহলে এখানে কত 20 আর কত 4, তাহলে আস্তে আস্তে কত 80। তাহলে দেখেন আমাদের আমরা কতটুকু পেট্রোল মেশাচ্ছি, এখানে 80 লিটার। ক্লিয়ার? ওকে, মাশাআল্লাহ। এবার আসেন আমরা 19 নম্বর অঙ্কটা করব। ক একটি কাজ 5 দিনে, খ সেটি কি 70 দিনে করতে পারে, তারা একত্রে একদিনে এর কত অংশ করতে পারবে। আপনারা যারা আমার বেসিক ক্লাস করেছেন তারা জানেন যে এখানে আসলে ককে যদি আমি রিভার্স করে দেই তাহলে আসলে সে একদিনে এই অংশ পরিমাণ কাজ করতে পারে। আমি খর মোট সময়কে যদি রিভার্স করে দেই, এখানে মনে হয় 7 দিন হবে, তাই না? রেজাল্টের ধরন থেকেও এটাই বোঝা যাচ্ছে। ওকে, আমি 7 দিয়েই করি, তারপর দেখা যাবে, তাই কিনা। এখন বলছি একদিনে, এটা কিন্তু প্রত্যেকে আলাদা আলাদা একদিনে, তাই না? যারা বেসিকটা জানেন তারা এই ব্যাপারটা ক্লিয়ার, যে এটি টোটাল সময়কে উল্টে দিলে তার একদিনের কাজের পরিমাণ আসে। তাহলে এই দুটো একত্রে বলছে, তাহলে একত্রে যদি হয় 1/5 1/7, তাই কিনা। তাহলে এখানে কত 35, তাহলে এখানে কত 7, এখানে কত 5, তাহলে উপরে হচ্ছে 12, নিচে হচ্ছে 35। তাহলে এখানে 3 4 12, ওকে, তাহলে আমরা যদি এখানে দেখি তাহলে কি এটা 70ই ছিল নাকি? দেখেন আমি একটু দেখি বইটা দেখে নিচ্ছি যে এখানে কত ছিল আসলেই। ওকে, এটা 70 না 10 ছিল। দেখেন এই অঙ্কে এটা 10 ছিল। কত ছিল? 10 ছিল, বুঝতে পারছেন? তাহলে এটা যদি 10 হয় তাহলে এটা 1/10 হবে। দেখেন 1/10 হবে। তাহলে এটা এইগুলো মুছে ফেলেন, অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ,
তাহলে 1/10 হবে। তাহলে 1/10 হলে 10 যদি লসাগু হয় 2 আর এখানে কত হবে 1, তাহলে উপরে 3 নিচে 10। কথাটা ক্লিয়ার? তাহলে এখানে 3 এর 10 একটা রেজাল্ট আছে, তাহলে উত্তর হবে কি আমাদের লাস্ট ওয়ানটা। ক্লিয়ার? ওকে, তাহলে আসেন আমরা এই অঙ্কটা দেখব। এটা কাজ ও সময়ের একদম বেসিক অঙ্ক। এই অঙ্ক নিয়ে আমার মনে হয় না যে খুব প্যারা নেওয়ার দরকার আছে, কারণ এখানে 15 জন লোকের খাবার 40 দিন চলে, ওই পরিমাণ খাদ্য 40 জনে খাবে, তাই কিনা? আমাদের এটা কি পারফর্মার, এটা হচ্ছে টাইম। তাহলে প্রথমে আমরা পি আর টি গুণ করব, রাইট? তাহলে 15 গুণ 40, তারপরে এখানে ওই পরিমাণ কতদিন চলবে টি চাইছে, তাহলে পি দ্বারা আবার কি করব ভাগ করব। তাহলে পি কত 40, সর্বনাশ, এটা দুটি তো 40 দেখতেছি, হ্যাঁ 15 দিন। তাহলে অঙ্ক কত ক নাম্বার। ক্লিয়ার? ওকে, আপনারা জানেন যে আমাদের ইটি একটি ডাইজেস্ট আসতেছে, প্রাইমারি ডাইজেস্ট। তবে ইটি কেবলমাত্র আমাদের ডুয়ার ডাইবেসে যারা যুক্ত হবেন তারা কিনতে পারবেন। আমরা বইটা আপাতত উন্মুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত নেই, শুধু আমাদের পেইড ব্যাচগুলোতে যারা যুক্ত আছেন তারাই শুধু কিনতে পারবেন। কারণ এই ডাইজেস্টটা আমরা হয়তো সময় সুযোগ হলে পাবলিকলি উন্মুক্ত করব, তবে আপাতত আমাদের চিন্তা ভাবনা ওইভাবে নেই। তবে আমি একটু জাস্ট 2 মিনিট বলছি, আপনারা যারা ডু অর ডাই বেসে মানে চ্যালেঞ্জ বেসটার ব্যাপারে জানেন না, তারা একটা জিনিস মনে রাখবেন যে এটা এমন একটি ব্যাচ যে বেসে আমরা সর্বোচ্চ সংখ্যক ক্লাস নেব। যেমন সপ্তাহে 3 দিন আপনি গণিত ক্লাস পাবেন মাগরিবের পর বাকি 3 দিন পাবেন ইংলিশের ক্লাস। দেখেন 6 দিন ক্লাস পাচ্ছেন। রাত 9টার সময় আপনি 2 দিন জিকে ক্লাস পাচ্ছেন, 2 দিন বাংলা ক্লাস পাচ্ছেন। তার মানে কি 2 দিন সপ্তাহে ওখানে 4টা ক্লাস পাচ্ছেন। একটা কোচিং এ তো সর্বোচ্চ ক্লাসই হয় 4টা, সেখানে শুধু জিকে আর বাংলা মিলে আপনি 4টা ক্লাস পাচ্ছেন। আবার দেখা যাচ্ছে অতিরিক্তভাবে গণিত ইংলিশে আবার 6টা ক্লাস পাচ্ছেন। টোটাল 6 + 4 টোটাল কয়টা? 10টা। এরপর এগুলো চ্যাপ্টার টেস্ট আছে, এগুলো প্রত্যেকটা এরিয়া শেষ হওয়ার পর মডেল টেস্ট আছে, এরপর ফাইনালি আবার আরো নানাবিধ পরীক্ষা আছে। অর্থাৎ অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে বিশাল আয়োজন। তো এই ডু অর ডাই চ্যালেঞ্জ বেসে যারা যুক্ত হতে চান তাদের জন্য একটা চ্যালেঞ্জ নিতে হবে, সেটা হচ্ছে ফিনান্সিয়াল এবং সময় দুটোর ব্যাপারে। কারণ আমরা এই বেসটাতে তাদেরকে উৎসাহিত করি যারা সিরিয়াস, আগামী পরীক্ষার আগ পর্যন্ত সিরিয়াস, মানে একদম সিরিয়াস। তো তাদেরকে মূলত এখানে উৎসাহিত করি। আপনারা চাইলে এখানে জীবনে একটা চ্যালেঞ্জ নিতে পারেন। কারণ হচ্ছে আপনার গণিতে দুর্বলতা, ইংলিশে দুর্বলতা, সবকিছু ধরে আমরা শেখাবো, কিন্তু আপনাকে আপনার জায়গা থেকে একটা চ্যালেঞ্জ নিতে হবে যে না, আমি পরীক্ষার আগ পর্যন্ত জীবনের সব স্বাদ আহ্লাদ বাদ দিয়ে আমি আপনাদের সাথে লেগে থাকবো, তাহলেই যুক্ত হতে পারবেন। আর এই বেসে আমাদের টোটাল কোর্স ফি ফিক্সড হচ্ছে 4000 টাকা। 4000 টাকার 1 পয়সাও কম নাই, কারণ আপনাকে আমরা তৈরি করব, মেন্টরশিপ দেব, সাপোর্ট দেব, এবং কোথায় কি পড়বেন সব কিছুই দেব। সো এখানে আমাদের টাকাটা ফিক্সড। তবে হ্যাঁ, 2টো কিস্তির সুযোগ আছে। একটা কিস্তি হচ্ছে 2000 টাকা দিয়ে আপনি ভর্তি হবেন, আর প্রিলিতে টিকার পর বাকি 2000 টাকা